নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। শুধু এইটুকুই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সত্বর পৌঁছে যায়। পুরনো যারা আছে তারা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। অনেকে বলছেন যে পুরনো ভিডিওর মতো যে কোর্সগুলো আমি শেখাতাম সেগুলো, তার জন্যই বলেছি যে ক্লাস শুরু করা হবে এবং মাঝে মধ্যে কিছু অবশ্যই আপনাদেরকে শেখাবো। এই নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। ভিডিও শুরু করার পর আগে একটা ছোট্ট ডিসক্লেমার, যে যখনই আমি ভিডিওতে কোনো কিছু স্টকস নিয়ে বলবো কিংবা কোনো রকম কোনো জিনিস নিয়ে আলোচনা করব, শুধু মনে রাখবেন এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব ওপিনিয়ন। এর সঙ্গে আপনারা কোনো রকম কোনো অ্যাকশন নিতে যাবেন না, কারণ জিনিসটা পুরো শিক্ষামূলক, এডুকেশনাল পারপাস। আর আপনার যদি কোনো অ্যাকশন নিতে হয় তাহলে আপনার যদি থেকে থাকে কোনো অ্যাডভাইজার, তাকে জিজ্ঞেস করবেন। না হলে আপনি যদি পুরনো হয়ে থাকেন মার্কেটে, যে কোনো রকম পদক্ষেপ আপনি নিজেই ওঠাতে পারেন, তাহলে আপনারা সে অ্যাকশন নিতে পারেন। বাজার নিয়ে বলবার আগে শুধু এটা বলার যে গত ভিডিওতে, শুক্রবার দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে বাজারে কিন্তু এবার কারেকশন হলেও বাজারে বুলরান শুরু হয়ে গেছে এবং মার্কেটটাকে যদি কেউ খুব ভালোভাবে দেখেন, বাজারটাকে অর্থাৎ নিফটিটাকে যদি খুব ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে নিফটি কিন্তু 20 EMA কে ক্রস করে গিয়ে এবার 20 EMA তে সাপোর্ট হচ্ছে, যেটা আমরা বারবার বলে থাকি। ব্রেকআউটের নিয়মটা একবার ফলো করুন যারা ব্রেকআউট দেখেছেন কোনোদিনও, যে কোনো একটা লেভেলকে ব্রেকআউট দেওয়ার পরে সেই লেভেলে আবার কিন্তু স্টক হোক, কোনো আন্ডারলাইন অ্যাসেট হোক, আবার ফিরে আসে এবং ফিরে আসার পর তারপর যে গতিটা তার শুরু হয় সেটাকে আমরা কিন্তু বলি আপ ট্রেন্ড। আবার ডাউন ট্রেন্ডও ঠিক সেই জিনিসটাই হয়। ওপর থেকে নিচে যখন ব্রেকডাউন হয়, একবার রেজিস্ট্যান্সে গিয়ে হিট করে, দেন আরও নিচের দিকে নেমে যায়। এবং যদি বাজারটাকে দেখতে হয়, বাজারটা কিন্তু এইভাবেই কাজ করেছে। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করবেন সবাই। আশা রাখি যাদের ক্যাপিটাল নেই তারা অভিজ্ঞতা সঞ্চয় করবেন, যাদের ক্যাপিটাল আছে তারা নতুন করে যে স্টকসগুলো আপনার মনে হচ্ছে যে সুবিধা দিচ্ছে সেই স্টকে ইনভেস্ট করার কথা চিন্তা করবেন। নিফটির আজকের বাজারটাকে যদি দেখা যায়, ব্যাংক নিফটি সেন্সেক্স সবই আজকে পজিটিভ ছিল, কিন্তু শেষের দিকে একটু কারেকশন আসবে, জানেন আসবেই, কারণ সেই সকাল থেকে যারা পজিশন ক্রিয়েট করেছিল তারা এখন পজিশনটা ছেড়ে বেরোবে, অর্থাৎ এক্সিট করবে। সুতরাং একটা কারেকশন তো আসবেই। নিফটিকে যদি একবার দেখি তাহলে নিফটি আজকে ওপেন হয়েছিল 24,949 পয়েন্টে, হাই করেছিল 25,021, অর্থাৎ খুব বেশি দূর ওপরে যেতে পারেনি। কিন্তু মনে রাখতে হবে 25,000-এর লেভেল, যেগুলো আমি বারবার আপনাদের সঙ্গে তুলে ধরি, যে 500 ওপরে যে লেভেলগুলো হয়, যেমন ধরুন 24,500, 25,000, 25,500, এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোতে কিন্তু ব্রেকআউট দিয়ে দেওয়া, আবার দিয়ে ফিরে আসা, সাস্টেন করলো না, তো সেখানে অনেক কিছু বোঝায়। হয় মার্কেট এখান থেকে পড়বে, হয় মার্কেট এখান থেকে উপরে উঠবে। সেগুলো আমি যখন মার্কেট প্রেডিক্ট করবো নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তো আজকে যেটা দেখা গেল, 24,949 ওপেন হওয়ার পরে হাই করলো 25,021, অর্থাৎ 25,000 লেভেলকে ব্রেকআউট দিল। তারপরে লো করলো 24,894, ক্লোজ করলো 24,967-তে। অর্থাৎ যারা শর্ট সেল করে, যারা পিতে গেছেন, মানে পুটে গিয়ে পুটের সঙ্গে গেছেন, তারা কিছুটা হলেও দেখতে পেরেছেন কিছু। বাকি কিন্তু যারা বাইংয়ের দিকে গেছেন তারা কিন্তু কিছু সেভাবে পাননি। তো 24,967 পয়েন্টে ক্লোজ হয়েছে, তার মানে 25,000 পয়েন্টের উপরে গিয়ে ব্রেকআউট দিয়ে ব্রেকআউটটাকে সাস্টেন করতে পারেনি, সেটা কিন্তু ফিরে এসছে। এবার এখান থেকে কি হতে পারে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। বাজারের মধ্যে অন্যান্য ইন্ডেক্সগুলোকে যদি দেখি, নিফটি আইটি যদি হয় 2.40% আপ, অর্থাৎ নিফটি আইটি আমি একবার বলেছিলাম যে নিফটি আইটির বটম শেষ হয়ে গেছে, আইটি সেক্টরগুলো স্টকগুলো এবার উপরের দিকে উঠতে শুরু করবে। তার মধ্যে ছোটোখাটো কারেকশান আসবে, কিন্তু আলটিমেটলি উপরের দিকেই যাবে। তো নিফটি আইটি 2.40, রিয়ালটি যদি দেখা যায় 0.73, মেটাল 0.64, অটো 0.43%, ফার্মা, হেলথ কেয়ার, প্রাইভেট ব্যাংক সবই মোটামুটি পজিটিভ নোটে বন্ধ হয়েছে। তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সার্ভিস, এফএমসিজি, পিএসইউ ব্যাংক, মিডিয়া, এই জায়গা যেগুলো আছে এই ইন্ডেক্সগুলো সবই কিন্তু নেগেটিভে ক্লোজ হয়েছে। টপ গেনার যদি দেখি, ইনফোসিস 3.08%, টিসিএস 2.88%, এইচসিএল টেকনোলজি 2.64% এবং উইপ্রো 2.32% আপ। অর্থাৎ বাজারে কিন্তু আইটি স্টকসের কিন্তু ভালো দাপট আজকে ছিল। লুজার যদি বলা, আদানি এন্টারপ্রাইজ 0.95%, অ্যাপোলো হসপিটাল 0.93%, নেসলে 0.87%, বেল হচ্ছে 0.68%।
এবারে আমি বারবার বলছি, যখনই লুজার হয় অর্থাৎ মার্কেট যখন ডাউন সাইড হবে, আদানি এন্টারপ্রাইজের নাম কিন্তু আপনি মোটামুটি পাবেন এই টপ গেনার টপ লুজারের মধ্যে। এরপরে আমি যদি নিফটিটাকে প্রেডিক্ট করি যে আগামী দিন নিফটি কি হতে চলেছে, নিফটি যেহেতু ব্রেকআউটে গিয়ে ফিরে এসছে, তাহলে আমরা কালকে কিন্তু কোনো বড় কিছু গ্যাপ ডাউন বা বড় কিছু গ্যাপ আপ কিন্তু আশা করতে পারি না। দেখুন, আশা হতেই হতে পারে, কারণ কালকে কি হবে কেউ জানে না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে নর্মাল ওপেনিং হওয়ার কিন্তু এটাই বেশি, কারণ ওপেন ইন্টারেস্ট বলছে। আমি ওপেন ইন্টারেস্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন যে ব্যাংক নিফটি এবং সেন্সেক্স আজকে মোটামুটি সবই পজিটিভ ছিল। গিফট নিফটিকে যদি দেখা যায়, গিফট নিফটি 24,990 এর মধ্যে ট্রেড করছিল, উপরের দিকে 25,000 লেভেলকে রেজিস্ট্যান্স আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে ডাউজনের ফিউচারও কিন্তু নেগেটিভ। সুতরাং গিফট নিফটি আর ডাউজন ফিউচার দুটোকে তুলনা করে দেখতে গেলে দেখা যাবে যে এখনো পর্যন্ত কিন্তু 25,000 লেভেলকে ক্রস করে উপরের দিকে চলে যাবে, এরকমটা খুব আশা না করা ভালো। একটা ছোট্ট কারেকশন আসতে পারে, আদারওয়াইজ একটা নর্মাল গ্রিন ক্যান্ডেল, ছোট নর্মাল ওপেনিং যেটাকে বলা হয় সেটাই, কিন্তু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিন্তু কালকে আমরা আশা রাখছি না। নিফটিকে যদি দেখা যায়, নিফটি এখন যেখানে ট্রেড করছে তার উপরে 25,050 হচ্ছে বড় একটা রেজিস্ট্যান্স। এবার এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে দেয় কালকে, তাহলে আমরা কিন্তু দেখব যে পজিটিভ সেন্টিমেন্টে গেল বাজার। সেক্ষেত্রে আমরা সির দিকে ফোকাস করতে পারি, অর্থাৎ কলের দিকে। সেক্ষেত্রে আমার লেভেলগুলো দাঁড়াবে 25,090, উপরে গেলে 25,125, তার উপরে গেলে হবে 25,160। আর এখন থেকে যেখানে ট্রেড করছে তার নিচে যদি আমি সাপোর্ট দেখি, তাহলে 24,860। যদি এটাকে এর মধ্যে সাস্টেন করে আমরা কোনো রকম অ্যাকশন নেব না, কিন্তু যদি এটাকে ভেঙে আসে তাহলে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা পি সাইডে অর্থাৎ পুট সাইডে আমরা আমাদের পজিশন দেখতে পারি, এবং তার পরবর্তী লেভেলগুলো দাঁড়াবে 24,830, ভেঙে গেলে 24,795, তারপরে 24,765। ওপেন ইন্টারেস্টকে যদি খেয়াল করা হয় তাহলে 24,900, 24,950, 25,050 এইগুলো যদি দেখা যায়, 25,000 লেভেলে সি আছে প্রায় 1,57,00,000 কন্ট্রাক্ট ওপেন আছে। সেখানে পি সাইডে আছে একই স্ট্রাইকে 1,20,00,000। 25,050 আছে সি প্রায় 50 লাখ, আর পি সাইডে আছে প্রায় 15 লাখ। আমি যদি একটা স্ট্রাইকের এদিক ওদিক করে মোটামুটি 4টের যোগফল বার করি, তাহলে আমি দেখব 3 কোটি দাঁড়াচ্ছে কল সাইডে, আর পুট সাইডে ওপেন ইন্টারেস্ট দাঁড়াচ্ছে প্রায় 2,80,00,000। মানে আমার কাছে মনে হলো ব্যালেন্স। তাই আমি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন নিয়ে এই মুহূর্তে চিন্তা করছি না। কালকে আমি চিন্তা করছি যদি কারেকশন হয় তাহলে একটা মিনিমাম কারেকশন, মিনিমাম ফ্ল্যাট ওপেনিং হবে। যদি ওপরের সাইডেও দেখেছি পজিটিভ নোট দেয়, তাহলেও কিন্তু নর্মাল ওপেনিং হবে। এবার যেটা বলবো, কিছু আপনাদের মার্কেটের তথ্য নিয়ে আলোচনা করি, সেটা খুব ইম্পর্টেন্ট। এরপরে জিএসটির কতটা ইম্প্যাক্ট করবে ইন্স্যুরেন্স সেক্টরে, যেটা নিয়ে খুব কথাবার্তা চলছে, সেটাও আপনাদের সামনে বলবো। ইডি জানেন, ইডি এতদিন ধরে অনিল আম্বানির ওপরে একটা নজরদারি চলছিল, এরপরে সেটা চলে গেল সিবিআই এর ওপরে। সিবিআই অ্যাকশন এখন নেবে, কিন্তু তাদের যে রিলায়েন্স পাওয়ার প্লাস রিলায়েন্স ইনফ্রা, সবারই মোটামুটি এরকম স্টক আপনাদের কারোর না কারোর কেনা আছে। তো রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রা থেকে বলা হয়েছে যে এই যে অ্যাকশনটা সিবিআই এর থেকে অনিল আম্বানির উপর নেওয়া হতে পারে, তাতে কিন্তু বিজনেসের উপরে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। সুতরাং সেটা আপনারা একটা নিউজের মারফত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। নাজারাটেকে নজর রাখবেন, কারণ এখানে একটা কনসিস্টেন্ট একটা কারেকশন চলছে। কারণ কোম্পানি এই বিষয়ে ক্লারিফিকেশনও করেছে যে রিয়াল মানি গেমিং যে জিনিসটা চলে, সেখানে তাদের এক্সপোজারটা খুবই ছোট। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, সেটা নাজারাটেক বলেছে। যতটা পড়ছে নেগেটিভ সেন্টিমেন্টে পড়ছে, তবু আপনারা নাজারাটেকের উপর একটুখানি নজর রাখবেন। ইয়েস ব্যাংককে নিয়ে বলবো যে ইয়েস ব্যাংকে কিন্তু যেটা জাপানিজ একটা সংস্থা, যে জাপানি সংস্থা SMBC, অর্থাৎ জাপানি একটা ব্যাংকিং সংস্থা, যারা বলেছিল যে ইয়েস ব্যাংকের একটা স্টেক কিনবে, প্রায় 24.93% স্টেক অ্যাকোয়ার করবে, সেটা কিন্তু আরবিআই থেকে পারমিশন গ্রান্টেড হয়েছে। এরপরে ইন্ডিয়া ক্লিয়ার করেছে যে ইন্দো জাপান যে সাবমেরিনের একখানা ডিল, এটাকে মেগা ডিল বলছি আমি, প্রায় 70,000 কোটি টাকার একটা মেগা ডিল হতে যাচ্ছে ইন্দো জার্মান। সেখানে সাবমেরিন মানে নেভি সেক্টরে একটা কিন্তু ভালো আমরা পজিটিভ র্যালি দেখতে পারি। আর এই ক্ষেত্রে 6টা
6খানা জার্মান সাবমেরিন, এটা গভর্নমেন্ট ক্লিয়ার করেছে যে মেগা ডিল একটা 6খানা জার্মান সাবমেরিনের উপর কাজ হবে। তার জন্য আমরা যে স্টকগুলোর উপর ফোকাস রাখবো, নজর রাখবো, সেগুলো হচ্ছে ম্যাজগান ডক শিপ বিল্ডার্স, কোচিন শিপইয়ার্ড, গার্ডেন রিচ, এরা সব শিপ বিল্ডারের উপর কাজ করে। সুতরাং এগুলোর উপর আমরা নজর রাখবো। কোনো পজিশন বানাতে বলছি না, যা বলছি এডুকেশনাল পারপাসেই বলছি। সুতরাং এইগুলো নিয়ে আপনারা একটুখানি দেখবেন। নিফটি 50-র যে আপডেটটা আমি আগেও বলেছিলাম, এটা আপনাদের নিয়ে, যে এই অগস্ট মাসে নিফটি 50 রিব্যালেন্সিং করে। সেই রিব্যালেন্সিংয়ে দেখা যায় যে স্টকগুলো ভালো পারফর্মার নয় তাদেরকে বের করে দেওয়া, আর ভালো স্টকগুলোকে ঢুকিয়ে নেওয়া, সেটা নিফটি 50 করতে যাচ্ছে। প্রথমে আমরা চিন্তা করেছিলাম একটা, যে ইন্ডিগো আর বিএসসিকে হয়তো পজিশন দেওয়া হবে নিফটি 50-র মধ্যে। যে দুটো স্টক বেরিয়ে যাচ্ছে সেটাকে মোটামুটি ধরা যায় হিটো মোটোকপ এবং ইন্দাসইন্ড ব্যাংক, এই দুটো স্টক বা কোম্পানি নিফটি 50 থেকে জায়গা হারাচ্ছে। তার বদলে আমরা যেটা অ্যানালিসিস করেছিলাম একটা সময়, যে ইন্ডিগো এবং বিএসসি, কিন্তু বিএসসি রিসেন্ট যেভাবে কারেক্ট করেছে, সেখানে কিন্তু বিএসসির আর ম্যাক্স হেলথ কেয়ার, অর্থাৎ বিএসসি যে পরিমাণ কারেকশন দিয়েছে, ম্যাক্স হেলথ কেয়ার কম কারেকশন দিয়েছে। সো মার্কেট ক্যাপ হিসাবে দেখা যাচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার অনেকটা এগিয়ে। সুতরাং ইন্ডিগো এবং ম্যাক্স হেলথ কেয়ারেরই চান্সেস হচ্ছে নিফটি 50-তে অটো ব্যালেন্সিং করে ঢুকে যাবার। এবার আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটু আলোচনা করবো, যে জিএসটি, এখন যে জিএসটিগুলো আসছে ইন্স্যুরেন্স সেক্টরে কি ইম্প্যাক্ট করতে চলেছে। এতদিন পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরে, সেটা যে কোনো ইন্স্যুরেন্স হতে পারে, সেক্টরে 18% পর্যন্ত জিএসটি লাগতো, কিন্তু এখন যেহেতু 18%টা উঠে গেছে, 18%টা আছে, কিন্তু 12%টা যেহেতু কমানোর কথা চলছে, সেক্ষেত্রে দেখা যাবে 5%, 28% এটা করা হয়েছে। তো 12% যেটা যদি কমিয়ে এনে 12% করা হয়, 12% নেই, তাহলে অগত্যা কী রইল, ইন্স্যুরেন্স সেক্টরে করা হচ্ছে আইদার 0% নয় 5%, এই আসছে। কিন্তু যেখানে আমরা দেখি কোনো কোম্পানিকে যদি বলা হয় যে জিএসটি কমানো হতে, সেই কোম্পানি অনেক বেশি আনন্দে আত্মহারা হয় যে এখানে তো কমছে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে যেমন খবরটা ভেসে আসছে, যে এইখানে কিন্তু তারা বলছে যে একদম 0% যেন ইন্স্যুরেন্স সেক্টরের উপরে জিএসটি না করা হয়, কম করে যেন 5% করা হয়। এই কারণটা কি সেটা একটু জানতে হবে আমাদেরকে। ইন্স্যুরেন্স সেক্টরে জিএসটি যদি 0% করা হয়, ইন্স্যুরেন্স সেক্টরে একটা জিনিস হয়, সেটাকে বলা হয় যে একটা ইনকাম ট্যাক্স ক্রেডিট বলে একটা ব্যাপার থাকে, আইটিসি। আইটিসি মানে এটা কিন্তু আইটিসি কোম্পানি নয়, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। যেখানে ইন্স্যুরেন্স সেক্টরে ধরুন কোনো একটা কোম্পানি আছে, এবং সেই কোম্পানিতে আপনি একটা কোনো কোম্পানি আছে যে চেয়ার তৈরি করে। এবার সেই যে কোম্পানিটা চেয়ার তৈরি করে, সেই কোম্পানিটা চেয়ার করতে গেলে কি কেনে, কাঠ কিনছে। কাঠটা কিনছে, তার জন্য তাকে নিশ্চয়ই ট্যাক্স পে করতে হচ্ছে, এই জন্য এটাকে ইনকাম ট্যাক্স, আইটিসি মানে হচ্ছে ইনকাম ট্যাক্স ক্রেডিট। এটা কি হয়, বিজনেসম্যানদের ক্ষেত্রে একটা সুবিধা হয়। কি সুবিধা হয়, যে দেখা গেল একটা চেয়ার বানাবে কোনো একটা কোম্পানি, তো চেয়ার বানাতে গেলে তার র মেটেরিয়াল কি হচ্ছে, কাঠ। তাহলে সে যখন কাঠ কিনছে তখন তাকে একটা জিএসটি পে করতে হচ্ছে। তারপরে সেই কাঠটা দিয়ে সে একটা চেয়ার বানাচ্ছে, সেই চেয়ারটা বানাবার পরে সেই চেয়ারটা যখন কাস্টমারকে বিক্রি করা হচ্ছে, তখন কি হচ্ছে না, জিএসটি সমেত বিক্রি করা হচ্ছে। তো গভর্নমেন্ট যখন সেই বিজনেসম্যানের কাছ থেকে জিএসটিটা নেবে, তখন কি করবে, তার যে জিএসটি সে দিয়েছিল, ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটাকে বলা হয়, যে তখন র মেটেরিয়াল পারচেস করবার সময় যে জিএসটিটা দিয়েছিল, আর তৈরি হয়ে যাওয়ার পর যে প্রোডাক্টটা সে বেচছে, যে জিএসটিটা দিচ্ছে, সেখানে বলা হতো যে ওই ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা দিয়েছিল আগে র মেটেরিয়াল কিনবার সময়, ওটাই জিএসটির সঙ্গে বাদ দিয়ে বাদবাকিটা গভর্নমেন্টকে পে করা হতো। তাহলে একটা ভালো জিনিসই ছিল। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলছে 0% করা যাবে না, এতে তাদের অসুবিধা হবে। কেন অসুবিধা হবে সেখানেও বলি। এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে তুলে দেওয়া হয় জিএসটিটাকে, তাহলে কি হবে, তাদের তো একটা জিএসটি লাগছে। এখন লোকে বলে যে ইন্স্যুরেন্স সেক্টরে আবার জিএসটি কী লাগে, তাদের আবার র মেটেরিয়াল কী আছে, তারা যে আইটি সাপোর্টটা ইউজ করছে, তারা যে পেপার ওয়ার্ক করছে, সেই পেপারগুলো তাদেরকে কিনতে হচ্ছে। এরকম বিভিন্ন জিনিস আছে, এজেন্টদেরকে পুষতে হচ্ছে, তার হিসাবে তাদেরকে তাদের জন্য যে জিএসটিটা পে করতে হচ্ছে, যেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স ক্রেডিট, সেটা যে পে করতে হচ্ছে পরবর্তীকালে, সেইখানে পে করতে হলো, অথচ দেখা গেল 0% জিএসটি হয়ে গেল, তাহলে কি হবে, তারা এইটাকে ম্যানেজ করতে পারবে না কোথাও। তাই তারা বলেছে কমপক্ষে 5% যেন জিএসটি রাখা হয়, তাহলে কি হবে, তারা সেটাকে প্লাস মাইনাস করতে পারবে। এই জন্য ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানিগুলো চাইছে
যে জিএসটি যেন 0% উল্লেখ করা হলেও ইন্স্যুরেন্স সেক্টরে কম করে যেন 5% করা হয়। তা না হলে তারা কি করবে, একটা কোম্পানি তো কখনো লস করতে আসেনি, তারা প্রিমিয়ামটাকে আর কমাবে না। জিএসটিটা কি হয়, প্রিমিয়ামের সঙ্গে জিএসটি মিলে প্রিমিয়ামটা তৈরি করা হলো, এইবার কি হলো, প্রিমিয়ামটাই ওইটা রেখে দেবে। জিএসটি যদি সরিয়েও দেওয়া হয় প্রিমিয়ামটাকে রেখে দেবে। তার কারণ হচ্ছে তারা কিন্তু কখনোই, তারা যে ইন্স্যুরেন্স সেক্টরের যে কাঁচামাল যেমন পেপার কিনছে, পেপার ওয়ার্ক করবার জন্য আইটি সাপোর্ট নিচ্ছে, আইটি সার্ভিস, এইগুলোর জন্য কিন্তু তারা লস ক্যারি করবে না। সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু জিএসটি একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে এবং এইটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এরপরে যেটা বলবো, বোনাস স্প্লিট এবং ডিভিডেন্ড। বালমের লরি ইনভেস্টমেন্ট 90 টাকা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 4 টাকা 30 পয়সা প্রতি শেয়ার। 16ই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। আবার বলছি, বালমের BALMER, বালমের লরি LAWRI লরি ইনভেস্টমেন্ট। এর পরের স্টক যেটা বলবো, ফার্স্ট কাস্ট ফান্ড 90, এটাও 90 টাকার একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 1 টাকা প্রতি শেয়ার। 18ই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গলফ অয়েল লুব্রিকেন্ট। 1242 টাকায় ট্রেড করছে, ডিভিডেন্ড ঘোষণা করেছে 28 টাকা প্রতি শেয়ার। 19শে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। GLF, গলফ অয়েল লুব্রিকেন্ট। নেক্সট শিল্পা মেডিকেয়ার। 859 টাকায় ট্রেড করছে, বোনাস ঘোষণা করেছে 1:1 অনুপাতে, অর্থাৎ একটা থাকলে আপনি একটা এক্সট্রা শেয়ার বোনাস হিসাবে পেয়ে যাবেন। এক্স ডিভিডেন্ড ডেট এখনো আপকামিং ঘোষণা করেনি। শেষ স্টক যেটা বলবো সেটা হচ্ছে টাইটন ইনটেক। 22 টাকা দামের একটা পেনি স্টক, স্প্লিট ঘোষণা করেছে 1:10 অনুপাতে, অর্থাৎ আপনার কাছে একটা শেয়ার থাকলে সেটা 10টায় কনভার্ট হয়ে যাবে। এটাও কিন্তু এক্স ডিভিডেন্ড ডেট আপকামিংয়ে আছে। এবার আপনাদের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, যেটা খুব দরকার। তার আগে যেটা বলতে হবে যে এই মার্কেটে জানেন আপনারা এডুকেশনাল পারপাসে আমি একটা কথা আপনাদের বলে থাকি, মার্কেটের এই পরীক্ষায় কে পাস করবেন, এটা বিরাট বড় প্রশ্ন। মার্কেট উঠছে নামছে এবং সেই 24 সালের জুলাই আগস্ট থেকে যে মার্কেট পড়তে শুরু করেছে এখনো পর্যন্ত মার্কেটে সেই জায়গায় পৌঁছতে পারেনি। এখানে তারাই পাস করবে, তারাই কিন্তু আলটিমেটলি ওপরের দিকে পৌঁছবে যারা কিন্তু নিজেদের ধৈর্যটাকে ঠিক রাখতে পেরেছে। দ্বিতীয়, এমার্জেন্সি টাকাটাকে ইনভেস্ট করেনি। সুতরাং আমার এটা বাড়ছে কমছে সেটা মার্কেটে পড়ে থাক, আমার ওখানে কোনো হাত লাগাতে হবে না। এবং যারা সামান্য কিছু নলেজ গেইন করে আছে তারাই কিন্তু মার্কেটে আলটিমেটলি এই পরীক্ষায় পাস করবে, এই ভোলাটিলিটির পরীক্ষায়। সেই 2024 থেকে যে শুরু হয়েছিল, জুলাই আগস্ট থেকে কত ইনভেস্টার আছে যারা এখান থেকে বেরিয়ে গেছে, যারা ধৈর্য রাখতে পারেনি, যারা এই যে রেডের দিকে যাচ্ছে সেগুলো পোর্টফোলিও রক্তাক্ত হচ্ছে সেগুলোকে ধরে রাখতে পারেনি, তারা কিন্তু আলটিমেটলি এখান থেকে এক্সিট করে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে যারা 24,000, 21,000, 22,000 লেভেলে চলে গেছে, 21,800 লেভেল পর্যন্ত গেছিল নিচে, 22,000 লেভেলে যারা এক্সিট করে গেছে, যারা 22,500 লেভেলে এক্সিট করেছে, এরকম কত লেভেলে সব ইনভেস্টার এক্সিট করে গেছে, তারা আজকে বুঝছে যে হ্যাঁ ঠিকই তো ছিল, মার্কেট তো আলটিমেটলি ওপরের দিকেই হলো। তাহলে মার্কেটের এই পরীক্ষায় পাস করছে তারাই যারা ধৈর্য রাখতে পেরেছে, যারা সেই টাকাটা এখানে ইনভেস্ট করেছে যেগুলো হাত লাগাতে হবে না, এবং যাদের সামান্য মাত্র নলেজ রয়েছে মার্কেটের প্রতি, তারাই গেইন করবে। এবার আসবো আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে। কেউ লিখেছেন 22শে আগস্ট HDFC ব্যাংকের 10টি শেয়ার কিনেছি, বোনাস পাবো কিনা। 27শে আগস্ট এক্স ডিভিডেন্ড ডেট, সম্ভবত 27শে আগস্ট গণেশ চতুর্থী ছুটি, তার মানে 25 তারিখ অর্থাৎ আজকের মধ্যে যারা কিনেছেন গতকাল তারা কিন্তু অবশ্যই পাবেন। 25 তারিখ আজকে কিনেছেন যারা, তারা HDFC ব্যাংকের বোনাস পাবেন। উনি 22শে আগস্ট কিনেছেন, আপনি পাবেন। এখন উনি বলছেন যে স্প্লিট সম্বন্ধে বোঝেন, বোনাস সম্বন্ধে বোঝেন না। স্প্লিট মানে তো বুঝলেন, স্প্লিটটা সবাই জানে। স্প্লিট হচ্ছে গিয়ে যখন কোম্পানির শেয়ার অনেকটা বেড়ে যায় তখন কোম্পানি মনে করে অনেক সাধারণ ইনভেস্টার এখানে ইনভেস্ট করতে পারছে না দাম বেশি বলে, তো এটাকে স্প্লিট করে একটা নির্ধারিত রেশিওতে। বোনাস শেয়ার হচ্ছে যখন কোম্পানি কোনো ইনকাম করে তার একটা পার্ট সে ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেয়, আরেকটা পার্টকে সে নিজের কাছে রেখে দেয়, এটাকে বলা হয় রিটেইনিং ইনকাম। ওদের এই রিটেইনিং ইনকাম যেটা আছে সেই ইনকামটা যত দিন যায় বাড়তে থাকে, একটা সময়ের পরে যখন দেখা যায় অধিক বেড়ে গেছে তখন সেই কোম্পানি মনে করে এর কিছুটা
বার করে নিয়ে সেটাকে শেয়ারে কনভার্ট করে বোনাস হিসাবে দিয়ে দেওয়া হয়। বোনাস শেয়ার মানে শেয়ারের পরিমাণ বাড়া, তাতে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়া নয়, এটা মনে রাখতে হবে। যদি একটা শেয়ার দুটোতে কনভার্ট হয়ে যায় তাহলে আপনার প্রাইসও কিন্তু ভাগ হয়ে যাবে 2 দিয়ে, এটা মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাঞ্জেল ওয়ান কি কারণে আরও পড়ছে, আরও কি কমবে? দেখুন, কোন একটা আমি বলেছি মার্কেটে যে সেক্টরটাতে যে স্টকগুলোর মতো করে নিউজ আসবে তার উপরে তার ইম্প্যাক্ট পড়বে। তুহিন কান্তে পান্ডে যেটা বলেছিল যে এক্সপায়ারি বাড়ানো হবে, কিছুটা লট সাইজ বাড়ানো হতে পারে, কারণ সাধারণ ইনভেস্টররা অনেক টাকা হারাচ্ছেন, সেটার উপরেই দেখা যাচ্ছে বিএসসি অ্যাঞ্জেল ওয়ান দুটোই কিন্তু পড়তে শুরু করেছে। কিন্তু একটা না একটা জায়গায় শেষ হবে, সেখান থেকে মার্কেট কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, কারণ এই সময়ের অপেক্ষাগুলো করে স্মার্ট ইনভেস্টররা, তারা বাইং অপরচুনিটি খোঁজে। সুতরাং এখানে কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই। বেল 420-তে কেনা আছে, কি করব? বেলের যদি 52 উইকস হাই দেখি তাহলে 436 টাকা, আরএসআই এখন 37। সুতরাং বেল মানে ডিফেন্স সেক্টরে এমনিতেই এখন ডাউনফল আছে, বেল এখন ডাউন ট্রেন্ডে আছে, বিয়ারিশ মোডে আছে, কারণ 50-250 এর তলায় মুভ করছে। সুতরাং সময় লাগবে একটু, কিন্তু আলটিমেটলি তো যাবেই ওপরে। অ্যাক্সিস ব্যাংক নিয়ে কিছু বলুন। 1200 টাকায় বাই করা আছে, 52 উইকস হাই হচ্ছে, 1200 টাকায় বাই করা আছে, কি করব? অ্যাক্সিস ব্যাংক ব্যাংকিং সেক্টরটা কিন্তু এর মাঝখানেও এই 1-1.5 মাসের মধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টরটাও কিন্তু অল টাইম হাই টাচ করে আবার চলে এসেছিল। সুতরাং ব্যাংকিং সেক্টরের মধ্যে আমরা ব্যাংক নিফটিকে যদি দেখি, ওপরের সারি 4-5টা ব্যাংকের মধ্যে কিন্তু অ্যাক্সিস ব্যাংক পড়ে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। 52 উইকস হাই হচ্ছে 1282, আপনি 1200-তে কিনেছেন। সেই একই কথা বলবো, আরএসআই 39-এ ট্রেড করছে, মানে এখন কিন্তু ডেলি চার্টে যদি দেখেন ডাউন ট্রেন্ডে আছে, সমস্ত ইএমএ কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। সুতরাং অপেক্ষা করতে হবে, আবার ব্যাংক যখন মুভ করবে অ্যাক্সিস ব্যাংকও আপনার দাম ছাড়িয়ে চলে যাবে। নেক্সট এবং শেষ প্রশ্ন, কোনো কোম্পানির যদি 2টি বোনাস শেয়ার ঘোষণা করে 2টির এগেনস্টে, তাহলে বিজোড় সংখ্যায় স্টক থাকলে কি করে? 5টা, 7টা, 9টা। যদি কোনো কোম্পানি ঘোষণা করে যে 2:1 বা 1 যেভাবেই বোনাস ঘোষণা করে থাকুক, সেই বোনাসটা যদি বলে যে 2টো থাকলে আপনি 1টা পাবেন, এটা ধরে নিন, তাহলে আপনার কাছে যদি 5টা থাকে তাহলে ক্যালকুলেশন আসবে প্রথম 2টোর জন্য 1টা, পরের 2টোর জন্য 1টা, লাস্টে আপনার 2টো নেই, মাত্র 1টা পড়েছে, তাহলে ওটা থেকে গেল 1টা। তাহলে আপনার 5টা শেয়ারের জন্য আপনি কত পেলেন? 5টা শেয়ার আপনার রইল, প্রথম 2টোর জন্য 1টা পেলেন 6টা, পরের 2টোর জন্য 1টা পেলেন, তাহলে হয়ে গেল 7টা। তার মানে টোটাল আপনি 7টা শেয়ার পেলেন। বিজোড় সংখ্যার যেটা লাস্ট সংখ্যাটার, সেটার জন্য কোনো বোনাস শেয়ার আপনি পাবেন না, যদি 2টো করে ধরা হয়। যদি ধরুন 5টা আছে, লেখা আছে 4টে থাকলে 1টা শেয়ার বোনাস শেয়ার পাবেন, তাহলে 5 থেকে আপনি 4টের জন্য 1টা পেলেন, আর 5 নম্বর তো একা, তার সঙ্গে কিছু করা যাবে না, তাহলে আপনি কত পেলেন? 5টা ছিল, 4-এর জন্য 1টা পেলেন, 6টা বোনাস শেয়ার আপনার গিয়ে দাঁড়ালো, হয়ে গেল 4, 1, 5 আর 1টা শেয়ার আপনার বিজোড় সংখ্যায় হয়ে যায় 6টা শেয়ার। এইভাবেই মোটামুটি ক্যালকুলেশন হয়। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। কালকের মার্কেটে আমরা ফ্ল্যাট ওপেনিং ভাবছি, সেটা গ্যাপ আপ হোক বা সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, গ্যাপ আপ গ্যাপ ডাউনের খুব একটা চান্সেস কিন্তু থাকছে না। ভিডিও শেষ করবার আগে আবার বলছি, ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাস। তবুও যারা মনে করছেন আমার এই চ্যানেলে আসছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। কালকে আবার দেখা হবে ঠিক এই টাইমে। নমস্কার।